আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর 2012 বাংলাদেশে অনুষ্ঠিত এবং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ সংসার নারী বান্ধব করুন। এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃপ্রজন্ম সংলাপ, যেখানে নবীন এবং প্রবীণরা নারী নির্যাতন সম্পর্কে তাদের চিন্তা ভাবনা তুলে ধরবেন, তাদের পরামর্শ তুলে ধরবেন। অনুষ্ঠান শুরু করছি আমরা রংপুর বিভাগ দিয়ে। রংপুর বিভাগ আপনারা জানেন বেগম রোকেয়ার জন্মভূমি। নারী মুক্তি, নারী জাগরণের জন্য তার ভূমিকা অনস্বীকার্য। আর তার পীঠস্থান থেকেই যাত্রা শুরু আমাদের এই আন্তঃপ্রজন্ম সংলাপের। আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কারা কারা থাকছেন আমাদের সাথে। আজকে মুখ্য আলোচক হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর শরীফা সালওয়াডিনা, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। প্যানেলিস্ট হিসেবে আরও আছেন মঞ্জুশ্রী সাহা, হেড অফ ওমেন রাইটস, RDRS রংপুর, এবং আছেন প্রফেসর মোহাম্মদ হামিদুল হক, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর। মোহাম্মদ আলিমউদ্দিন, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আছেন AM শামসুল আলম, সহযোগী অধ্যাপক, অবসরপ্রাপ্ত, দিনাজপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম। স্বপ্না জামান, অধ্যক্ষ, সুইড বাংলাদেশ, লালমনিরহাট। আম্বিয়াতুন জান্নাত, নির্বাহী পরিচালক, SKS ঠাকুরগাঁও। মনোয়ারা বেগম, সাবেক আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রংপুর। এবং মোহাম্মদ মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক, নজরুল পাঠাগার, পঞ্চগড়। আমাদের নবীন প্রজন্ম, পরিচয় করে দিই তাদের সাথে। আমাদের সাথে যোগ দিয়েছেন আজকে কুমারী দীপ্তি রায়, 8ম শ্রেণীতে তিনি পড়ছেন। শান্তনা রানী বর্মন, ঠাকুরগাঁও থেকে এসছেন। মৌমিতা রহমান ইপসিতা, 8ম শ্রেণীতে পড়ছেন, লালমনিরহাট থেকে। সরওয়ার্দী সাগর, তিনি পড়ছেন দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুরে। এবং রয়েছেন রেজাউল করিম রাসেল, পঞ্চগড় কালেক্টরেট স্কুল, পঞ্চগড়, 10ম শ্রেণীতে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় প্রধান, বিভাগীয় কমিশনার সার্বিক, জনাব নারায়ণ চন্দ্র বর্মা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত নারী ও পুরুষের মধ্যে সমতা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে নবীন ও প্রবীণদের মধ্যে আন্তঃপ্রজন্ম সংলাপ। এই সংলাপের উদ্দেশ্য হল জেন্ডার সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী নির্যাতন প্রতিরোধে তরুণ ও প্রবীণদের অবস্থান থেকে সামাজিক এ সমস্যাটিকে নিবিড়ভাবে দেখা, সমস্যাটি অন্তর্নিহিত আর্থসামাজিক ও মনোসামাজিক কারণগুলো উন্মোচন করা, সমস্যাটির সমাধানে যথাযথ কর্মকৌশল নির্ধারণ করা ও সর্বোপরি সমস্যাটির মূলোৎপাটনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আশা করি প্রত্যাশিত ফল লাভ করা সম্ভব হবে। একথা ভুলে গেলে চলবে না, নারী মুক্তি শুধু নারীর জন্য নয়, নারী মুক্তি না ঘটলে আমরা পুরুষরাও মুক্ত জীবনের স্বাদ কখনোই পাবো না। ধন্যবাদ সবাইকে। তো নারী নির্যাতন এ নিয়ে বিভিন্ন রকমের নির্যাতন হয় এবং আমরা প্রায়শই সেটা খবরের কাগজে দেখি, টেলিভিশনে দেখি, আমাদের আশেপাশে দেখি। তো আমরা এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, আশা করব যে আপনারা সবাই দেখবেন এবং দেখে ভাবুন যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং এ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। তো প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী আমরা যাব যে নারী নির্যাতন বলতে কি বোঝায়, আইন কি বলছে, নারী নির্যাতন কি। এবং সে ব্যাপারে আমি আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট হোসেন আরা লুৎফা ডালিয়া। প্রচলিত আইনের পাশাপাশি অনেক আইন তৈরি হয়েছে। তার মধ্যে আমরা 1995 সালে নারী শিশু নির্যাতন দমন আইন পেয়েছি। সেই আইনটি পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট সংশোধন হয়ে এবং 2003-এ সেই আইনটি আমরা পেয়েছি। তার মধ্যে হচ্ছে অ্যাসিড নিক্ষেপে কারণে নারীরা ভীষণভাবে নির্যাতনের শিকার।
এবং নারী পাচার আরেকটি নির্যাতনের বড় কারণ। এছাড়া আছে নারীর সঙ্গে পাশাপাশি শিশু পাচার, এছাড়া আছে নারী অপহরণ এবং শিশু অপহরণ অসৎ উদ্দেশ্যে। তার জন্য শাস্তিরও বিধান রয়েছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং তার সঙ্গে 1 লক্ষ অর্থদণ্ড। এর সঙ্গে আছে যৌতুক, যৌন নিপীড়ন। এছাড়া আমরা আরেকটি দিক পাই, সেটি হচ্ছে এই নির্যাতনের কারণে যদি কোনো নারী ধর্ষিত হওয়ার পর গর্ভবতী হয়, সেক্ষেত্রেও আইনে সেই গর্ভবতী হওয়ার পর ভূমিষ্ঠ সন্তানকে কে প্রতিপালন করবে, কি তার পরিচয় হবে, এটিও নারী শিশু নির্যাতন আইনের আওতায় দেওয়া হয়েছে। সংবাদপত্রে যদি কোনো সাংবাদিক ভাইয়েরা কোনো নির্যাতিতা নারী কিংবা কোনো নির্যাতিত শিশুর ছবি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাপানো হয়, সেক্ষেত্রেও এই আইনের আওতায় যদি সেই অপরাধটি পরিলক্ষিত হয়, সেখানে বিচারের ব্যবস্থা রয়েছে। নারীরা এমনি পরিচয় গ্রহণ করে পিতা, স্বামী এবং পুত্রের। গ্রামগঞ্জের যে অশিক্ষিত মেয়েরা অনেক সময় পুরুষ শাসকের দ্বারা নির্যাতনের শিকার হয়ে অনেক সময় মিথ্যা মামলা করে বসে, আর এই মিথ্যা মামলাটা যদি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রেও এই নারী নির্যাতন দমন আইনের আওতায় আরেকটি আইন সংযোজিত হয়েছে, 17 ধারায় তার বিচার চলবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্না জামান আপাকে এ ব্যাপারে বলার জন্য। এখানে যদি আমরা নারীর নির্যাতনের চিত্রটি দেখতে পাই, সেটা অন্যান্য জেলা থেকে আমার মনে হয় একটু ভিন্ন। কারণ এখানে দারিদ্রতা একটি কারণ নারী নির্যাতনের জন্য। এছাড়া শিক্ষায় পিছিয়ে আছে আমাদের নারীরা, আমরা এটা মনে করি। এরপরেও যেটা দেখা যায় সেটা হলো সচেতনতা, কুসংস্কার, এগুলো অহরহ রয়েছে এখানে। তারপরে ধর্মীয় দিক থেকে যে অপব্যাখ্যাগুলো দেওয়া হয়, সেগুলো নারী নির্যাতনের জন্য একটি বড় কারণ। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের বাবা মারা এখন কর্মজীবী হয়ে গেছে, যেভাবে আমাদের ছেলেমেয়েদের সময় দেওয়া প্রয়োজন ততটুকু সময় তারা দিতে পারে না। এই কারণে রংপুর ডিস্ট্রিক্টে আমার মনে হয় যে নারী নির্যাতনের যে কারণটা, সেই কারণটা পরিলক্ষিত হয়। কুমারী দীপ্তি রায়, আপনার কি মনে হয় যে আমাদের এখানে আমরা কি কি ধরনের নির্যাতন দেখতে পাচ্ছি, নারী নির্যাতন আপনার এলাকায়? আপনি যে এলাকায় আছেন, আপনি আছেন কুড়িগ্রামে, ফুলবাড়ি কুড়িগ্রামে। যেমন যৌতুকের কারণে, এবং যৌতুকের কারণে ডাং মার করে, অনেক অত্যাচার করে। আমি আমন্ত্রণ জানাবো এবার মোহাম্মদ আলিমউদ্দিন স্যারকে। 132 বছর আগে এখানে বেগম রোকেয়ার জন্ম হয়েছিল, কিন্তু তারপরেও তার আদর্শ সর্বত্র অনুসৃত হচ্ছে না, এবং এখানকার যে নারী নির্যাতনের স্বরূপ, সেটি বিশ্বের দেশের একটা অভিন্ন আদলে এখনো হচ্ছে। সেটি বাল্যবিবাহ এবং বহুবিবাহ, এবং সেই সঙ্গে একটি কথা বলা হয়ে থাকে যে সেই পৌরাণিককালে বলা হয়েছিল পুত্রাতে ক্রিয়তে ভার্যা। তার মানে বিয়ে হলে তাকে সেই মেয়ে যদি পুত্র সন্তান দিতে না পারে, উপহার দিতে না পারে, তাহলে তাতে অপয়া বলা হতো এবং তার প্রতি নির্যাতন করা হতো। এটি একটা, সেই প্রথাটা এখনো এখানে গ্রামে গঞ্জে এখনো শোনা যায় এবং আমরা প্রত্যক্ষ করি। আর হচ্ছে বাল্যবিবাহ, যেটি এখন সংক্রামক রোগের মতো মনে হচ্ছে। আমি এবার মঞ্জুশ্রী সাহা, যে হারে একসময় অ্যাসিড সন্ত্রাস হতো সেটা এখন অনেক কমে এসছে। রাষ্ট্রীয় উদ্যোগ এবং সমাজ সচেতনতা, এই দুটো মিলিয়ে আমরা এটাকে দমন করতে অনেকটাই পেরেছি। কিন্তু রংপুর বিভাগের চিত্রটা কি? মেয়েদের হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে বা পেট্রোল ঢেলে আগুনে পুড়ে দেওয়ার প্রবণতাটা ইদানিংকালে একটু বেশি দেখা যাচ্ছে। আর আমরা বলবো না যে অ্যাসিড ভায়োলেন্সটা একদম কমে গেছে, তবে আনুপাতিক হারে অনেকটা কমেছে। নারীকে এখনো সম্পদ হিসেবে বিবেচনা না করার যে একটা মানসিকতা, নারীদের বিশেষ করে আমাদের যে সমস্ত পরিবারে শিক্ষার অভাব রয়েছে, সেই পরিবারগুলোকে নারীকে এখনো সেই হিসাবে মানব সম্পদ হিসেবে তৈরি না করার যে একটা চিন্তাভাবনা, এবং অল্প বয়সে বিয়ে দেওয়ার ফলে সে নারী অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না বিধায় সংসারে তার যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, বা তার স্বামীর যে চাহিদাটা সেটা পূরণ করতে পারছে না। আমাদের যদি জাজ কোর্টে আমরা দেখি, সেখানে কিন্তু আপনার কোর্ট কেসের সংখ্যাটা অনেক বেশি, বিচারকের সংখ্যা খুবই কম, যার তুলনায় দেখা যায় যে নারী নির্যাতন ঘটার পরে তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিচারটা পাচ্ছি না।
তো এই কারণে যখন মানুষ কোনো বিচার দ্রুত দেখতে না পায় তখন কিন্তু সহিংসতাটা বেড়ে যায়। তো এটাও আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় নারী নির্যাতন আনুপাতিক হারে না কমার পিছনে এটা একটা বড় কারণ হবে। এর সাথে কি আর কেউ কোনো কিছু যোগ করতে চান? আপনাদের মধ্যে এর বাইরে আর কোনো বিষয় যোগ করতে চান, নির্যাতনের কোনো চিত্র? জি, আপনি। নারী নির্যাতনের মাত্রা, বর্তমানে যে মাত্রাটা একই আছে কিন্তু ধরনটা হলো ভিন্ন। আগে মাত্রাটা যে ছিল যে আমরা শারীরিক নির্যাতনটাকে আমরা বেশি প্রাধান্য দিতাম, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে শারীরিক নির্যাতন নয় বরং মানসিক নির্যাতনের প্রকোপটা বর্তমানে অনেক বেশি। তুলি, শারমিন, লতা, আসমার মতো অনেক মেয়ে ইপটিজিং এর শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছেন। রংপুরে এরকম ঘটনা চিরাচরিত। পর্নোগ্রাফিটা একটা বিশেষ ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে যে যারা কিশোরী বা তরুণী তাদেরকে নিয়ে যে পর্নোগ্রাফিতে নিয়ে যাওয়া হচ্ছে, যা বর্তমানে রংপুর শহরে বা বিশেষ করে এই অঞ্চলে অনেক বেশি ব্যাপক হারে প্রচারিত হচ্ছে। এছাড়া আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন একটা মেয়ে সুন্দর পর্যায়ে যায় বা কেউ তাকে পছন্দ করে, যখন তাকে কেউ পায় না তখন তাকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। সে একদিকে যেমন তার নিজের চেহারাকে হারাচ্ছে, সে নিজের সমাজকে হারাচ্ছে, তার পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্টটাকে হারাচ্ছে। আপনি আপনার কলেজে কি দেখেছেন এই যে তরুণদের মধ্যে ইফটিজিং এর প্রবণতা কেন তারা করছে, কি মনে হয় আপনার? পরিবেশ, একটা পারিবারিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের মধ্যে যে অবস্থাটা, পারিবারিক পরিবেশে যে বাবা মায়ের কাছে যে শিক্ষাটা পাওয়ার দরকার ছেলে মেয়ে, সেটা তারা প্রপারলি পাচ্ছে না। আবার পাশাপাশি সামাজিক যে অবস্থাটার মধ্যেও রাজনৈতিক বলেন বা যে অবস্থাটা, এখন বকাটে ছেলেদেরকে হায়ার করে নিয়ে যায় একটা বিশেষ গোষ্ঠী, বিভিন্ন সময় তাদেরকে নিয়ে যায়, অর্থ পয়সা দেয় এবং তাদেরকে নানাভাবে প্রভাবিত করে তাদের কার্যসিদ্ধি করে। এই কারণেও কিন্তু বকাটে ছেলেরা আরও বকাটে হয়ে যাচ্ছে এবং এরা কোনো বিধিনিষেধ মানতে রাজি না, বাবা মা বা গার্জিয়ানদের কোনো রাজি না। পুরুষরাই যে নারী নির্যাতন, এটা কিন্তু নয়। এখানে কিন্তু আবার শাশুড়ি নারীকে বউকে জ্বালাচ্ছে, নির্যাতন করছে, বউ কিন্তু আবার শাশুড়িকে জ্বালাচ্ছে। আমি এখন আমন্ত্রণ জানাবো আম্বিয়াতুন জান্নাত, নির্বাহী পরিচালক SKS। নারীদেরকে নির্যাতন করে এ ব্যাপারে দ্বিমত পোষণ করব। কারণ যে শাশুড়িটা নির্যাতন করে বৌমাকে, তার পিছনে নেপথ্যেই কিন্তু পুরুষটা থাকে। যখনই এটা শাশুড়ি মানে ছেলে বাড়িতে ফিরে আসলো, বৌমা যদি কোনো কিছু বলে থাকে, সে ছেলে বাসায় ফিরে আসার পরে শাশুড়ি তার কানে কানে কথা বলে যে বৌমা আজকে এই ধরনের কাজ করছে, এই ধরনের ঘটনা ঘটেছে, তখনই কিন্তু শুরু হয়ে যায় এই নির্যাতন। মোখলেসুর রহমান সাহেব স্যারকে যে আপনি যদি আমাদের একটু আলোকপাত করেন। এখানে শিক্ষার প্রসার যখন নারী এবং ছেলেরা যখন সমভাবে শিক্ষায় শিক্ষিত হবে, তখন এই যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু আজকে নতুন সমস্যা নয়, এগুলো দীর্ঘদিন ধরে এটা পালিত হয়ে আসছে। এগুলোকে মানে দূরীভূত করতে গেলে আমাদের মনে হয় নারী এবং পুরুষকে যখন শিক্ষিত হয়, যখন শিক্ষিতের হার বাড়বে, যখন 100% ছেলেমেয়েরা শিক্ষিত হবে, তখনই এই সমস্যাগুলো অবশ্যই সামাজিক এই ব্যাধিগুলো দূর হয়ে যাবে। আমি আপনার দর্শকদের মধ্যে থেকে আমার আমন্ত্রণ জানাতে চাই এমন একজন কাউকে যিনি কোনো স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা, এমনকি কেউ আছেন আমাদের মাঝে? আমাদের যে নিরাপত্তাহীনতা, একটা গার্জিয়ান যতটা না আর্থিক, সে তো আর্থিক সঙ্গতি করেই বিয়ে দিচ্ছে, রিক্সা পুলারও অন্যের বাড়িতে ধার দেনা করে চড়া সুদে লোন নিচ্ছে, নিয়ে অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর মেয়েদের বিয়ে দিচ্ছে। কিন্তু আমি দেখেছি এর একমাত্র আমার কাছে মনে হয়েছে নিরাপত্তার অভাবে। রাস্তাঘাটে এরকম যদি রোজ টিজিং হয়, রোজ যদি বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে মেয়ের সঙ্গে কথা বলার জন্য, মেয়েকে চিঠি দেওয়ার জন্য ব্যস্ত, যেটা বলে সেখানে দেখেছে, কাজেই একটা গার্জিয়ান তার মেয়েকে বিয়ে দেবেই দেবে। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তুলে ধরেছেন যে আমাদের বাল্য বিবাহ হচ্ছে নিরাপত্তাহীনতার অভাবে। এই নিরাপত্তাহীনতাটা কিসের? আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগের মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, এবং শুধুমাত্র রংপুর বিভাগ নয়, সমগ্র বাংলাদেশেই এই প্রবণতাটা দেখা যায় যে মেয়ে হয়ে জন্মেছি, সহ্য করতেই হবে। আমি মনে করি এক্ষেত্রে পারিবারিক যে আর্থসামাজিক অবস্থা, এটার উন্নয়ন এটাতে একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং তার সাথে সাথে শিক্ষা। তো এই যে এই মনোবলটা আমরা কিভাবে মেয়েদের মধ্যে আনতে পারি, কেউ যদি আমাকে এই প্রশ্নের উত্তর দেন। আমাদের পারিবারিক যে শিক্ষা, সেখানে একটা দেখা যায় যে বলা হয় যে তুমি মেয়ে, তোমাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। যদিও আমাদের সংবিধানে নারীকে পূর্ণ অধিকার দেয়া আছে, কিন্তু আমরা সবখানেই দেখি যে নারীকে কতটা ছোট করে রাখা যায়। প্রতিনিয়ত জন্মের পর থেকে আমরা এইভাবেই বড় হচ্ছি এবং সেখান থেকে আমরা এক সময় হীনমন্যতায় ভুগি। আপনাকে কি আপনার বাসা থেকে এটা বলা হয়েছে কখনো যে ছেলেরা বড়, তুমি মেয়ে, তোমাকে বুঝে চলতে হবে, তোমার অত করার দরকার নেই, এ ধরনের কোনো কিছু কি বলে?
আমার বাবা মা সবসময় আমাকে মেয়ে নয় একজন মানুষ হিসেবে দেখতে চায়, এজন্য যতটুকু সুবিধা দরকার তারা সবটুকুই আমাকে দেয়। বাবা মা ভয় পায় যে ছেলে মেয়ে একসাথে থাকলে আমার মেয়েটা খারাপ হয়ে যাবে, কিন্তু এই যে ছেলে মেয়ে একসাথে তারা একটা অনুষ্ঠানে চর্চা করবে, আবৃত্তি শিখবে বা পড়বে, এটা আপনার কাছে কি মনে হয়, স্বাভাবিক না অস্বাভাবিক? এটা একেবারেই স্বাভাবিক। যখন আমরা এত সুন্দর একটা উপযুক্ত পরিবেশ পাবো তখন আমরা প্রত্যেকেই বেরিয়ে উঠতে পারবো। হয়তো আমাদের মধ্যে থেকে কেউ হয়ে যাবে মাদার তেরেসা, কেউ সুফিয়া কামাল, কেউ বেগম রোকেয়া। নিশ্চয়ই। এখন ধরেন যে আপনার সাথে আপনারই ক্লাসের আরেকটা ছেলে দুজনে মিলে ডিবেট করছে, তাহলে কি সম্ভাবনা আছে যে এই ছেলেটা আপনাকে টিজ করতে পারে বা আপনার উপরে অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে? তার মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, তবে সেটা অন্যদের তুলনায় অনেক কম। সাগর, আপনার কি মনে হয় যে ছেলে মেয়েদের কি মেলামেশা করা উচিত আপনাদের এই বয়সে, নাকি আলাদা রাখা উচিত? আমাদের পরিবারে যখন আমরা আমাদের বোনের সাথে আমাদের মায়ের সাথে মিশি তখন তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের আসে না, কিন্তু যখনই আমাদেরকে কোনো ফ্রেন্ডদের সাথে দূরে রাখা হয় তখনই মনে হয় কেন রাখা হয়। আর এই চিন্তা ভাবনা থেকে বিভিন্ন নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের মনের মধ্যে উকি মারে। আমি মনে করি যে যদি আমাদেরকে একসাথে সবসময় মেলামেশার সুযোগ দেওয়া হয় তাহলে আমরা হয়তোবা তাদেরকে দূরের কোনো মানুষ নয় বা অন্য কোনো জাতি নয়, আমরা নিজেদের মতো এক মানুষ হিসাবে চিন্তা ভাবনা করতে পারবো। আমি রেজাউল করিম রাসেলকে বলবো যে রাসেল, আপনি কি বলেন, আপনি কি একমত? হ্যাঁ, এটা একমত হওয়া উচিত, কারণ আমরা সবাই মানুষ। ছেলেরা যেমন মানুষ হতে চায়, বড় কিছু করতে চায়, ঠিক তেমনি মেয়েগুলোও চায় যে তার জীবনে অনেক কিছু করতে, কিন্তু এই বৈষম্যটার কারণে ছেলেরা হয়তো অনেক কিছু করতে পারে কিন্তু মেয়েরা অনেক কিছু করতে পারে না। আমাদের এখানে আছেন কাজী সৈয়দ আমিনুল এহসান রায়হান, তিনি মহাসচিব বিভাগীয় কাজী সমিতি রংপুর। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ধর্ম কি নারী নির্যাতন করতে উৎসাহ যোগায়? আসলে ধর্মীয় অনুশাসন মেনে চললেই বরঞ্চ নারী নির্যাতন হারটা একেবারেই কমে যাবে, কারণ ধর্মীয় যারা প্রচারক, ইমাম সাহেব বা খতিব সাহেব, এনারা যদি এই বিষয়টা বেশি আলোচনা করেন তাহলে আমার মনে হয় এই হারটা কমে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নারীকে প্রহার করো না, এবং এমন ভাবে বলেছেন যে তোমরা প্রয়োজনে, যখন বিশেষ সূরা নিসার মধ্যে এসেছে, তোমাদের স্ত্রী যদি কখনো ব্যভিচারের অংশগ্রহণ করে তখন তাদেরকে শয়নকক্ষ বিচ্ছিন্ন করে দাও, এবং তা আল্লাহ রাসূল বলেছেন তোমার মিসওয়াক পরিমাণ কোনো বস্তু দিয়ে তোমরা তাকে। কিন্তু আল্লাহ তাআলা তো এও বলেছেন যে আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে মাকে সিজদা করতে বলতাম। তাহলে নারীর অবস্থান কোথায় নিয়ে গেছে? অনেক ধন্যবাদ আপনাকে। মনোয়ারা বেগম, আমরা কি করতে পারি, এ থেকে উত্তরণের পথ কি, যে বিষয়গুলো আপনি শুনলেন? হতবাজির কারণে রংপুর অঞ্চলে অসংখ্য নারী নির্যাতনের শিকার হচ্ছে। নেতিবাচক যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু অনেকটা আকাশ সংস্কৃতির কারণে। এটি প্রতিরোধ করার ব্যাপারে এটা প্রতিরোধের জন্য সবচেয়ে বড় যে কাজটি করতে হবে সেটি হলো সংস্কৃতি চর্চায় আমাদের ছেলে মেয়েদের সম্পৃক্ত করতে হবে। যে আমাদের কর্মজীবী মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের এই কর্মজীবী মহিলারা যখন ঘরের বাইরে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন, ঠিক তখনই পাশাপাশি তার গৃহের যিনি কর্তা তিনি আবার গৃহ পরিচারিকা নির্যাতন করছেন। কাজে এই বিষয় দুটি কিন্তু পরস্পর বিরোধী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের উত্তরণের যেটা সবচেয়ে বড় রাস্তা সেটি হলো আমরা আমাদের যে কর্মসংস্থান, আমরা যে কর্মজীবী নারী, আমাদের ক্ষমতায়নকে আরো বেশি বাড়াতে হবে। আপনি স্যার আমাদেরকে বলবেন যে উত্তরণের কি কি উপায় আমরা গ্রহণ করতে পারি? রংপুর অঞ্চলটি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একটু এর মধ্যে বৈচিত্র্য আছে। নারীকে সর্বক্ষেত্রে অর্ধেক অথবা 60-70% এখানে সমহারে বেতন দেবার ক্ষেত্রে, মজুরি দেবার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি পদক্ষেপ? এখন এটি আসলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। সেটি একটি শ্রম আদালত যে আছে আমাদের, তার কার্যক্রমটা এই অঞ্চলে একটা বিশেষভাবে বিকশিত করতে হবে। যে নারীর এই যে পশ্চাৎপদতা কিংবা নারী নির্যাতন রোধে শিক্ষকদের প্রশিক্ষণ, স্পেশাল মেজার নিতে হবে, স্পেশাল প্রজেক্ট নিতে হবে, যে শিক্ষকদের আলাদাভাবে প্রশিক্ষিত করতে হবে এবং কারিকুলামে নারী নির্যাতন রোধে কার্যকর পাঠ্যক্রম সন্নিবেশ করতে হবে। আমি দর্শকের কাছে যাব, নির্দিষ্টভাবে জানতে চাইবো যে রংপুর বিভাগে আমরা কি করে নারী নির্যাতনের এই চিত্রটা থেকে উত্তরণ ঘটাতে পারি। মেনলি দেখা যাচ্ছে আমরা সরকার পক্ষ থেকে বলছি যে নারী পুরুষরা সবাই সমান, কিন্তু যখন আমরা যাচ্ছি জমির বন্টনে দেখা যাচ্ছে যে 2:1, ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ, এখানে নারীরা বঞ্চিত। তো সুতরাং এটা যদি সমান করে দেওয়া হতো তাহলে এখান থেকে একটা উত্তর। এটা আপনি বলছেন একটা উদ্যোগ, চমৎকার। তারপরে দ্বিতীয়ত হচ্ছে নির্যাতিত কারা হচ্ছে, সমাজে যারা
নিষ্পেষিত এবং অবহেলিত এবং যারা মানে কর্মক্ষম ব্যক্তি, আমরা এই সংলাপটা যদি আমার তিস্তা নদী চরাঞ্চল বেষ্টিত তিস্তা সংলাপটা জেলা পরিষদ কমিউনিটি না হয়ে যদি আমার রুট লেভেল গ্রাম অঞ্চলে হতো, এখান থেকে সচেতনতা বোধটা বেশি হতো আমার মনে হয়। প্রথম যে বিষয়টি দরকার সেটি হলো পরিবারের বাবা মা এবং সন্তান তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং বিভিন্ন সেক্টরে মিডিয়াগুলোতে কাজ করতে হবে এবং সংবাদপত্রের অনেক ভূমিকা রয়েছে। আমরা আসবো শান্তনা রানী বর্মনের কাছে। আপনি ঠাকুরগাঁ সদরের মেয়ে, আপনি কি করবেন? আপনি যদি ঠাকুরগাঁ এলাকার যদি প্রধান হন, প্রেসিডেন্ট হন, জি, তাহলে নারী নির্যাতন রোধে আপনি কি কি ব্যবস্থা নেবেন? এলাকায় যদি নারী নির্যাতন হয় তাহলে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আইন অনুযায়ী তাদের কাছে কিছু অভিযোগ জানাবো। আমি ঠিক আসলে অভিযোগের পর্যায়ে যেতে চাচ্ছি না, আমরা বলছি যে আমরা কি কি ব্যবস্থা নিলে পরে আমাদের অভিযোগ জানাতে হবে না, মহিলা অধিদপ্তরের দরকারই হবে না। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় প্রশাসক স্যারের কাছে যে কি করে আমাদের এই পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন নারী নির্যাতন রোধে এগিয়ে আসছে, কি সাহায্য করবার জন্য প্রস্তুত, যেটা আমরা নিতে পারি। ইপটিজিং বা ছোটখাটো যে নারী নির্যাতন সংক্রান্ত যে বিষয়গুলো, এটা আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলা, উপজেলায়, থানায়, গ্রামে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। আর যে বিষয়গুলো বড় অফেন্স, সেগুলো আপনার বিজ্ঞ আদালতে যাবে এবং সেটা বিজ্ঞ আদালত তার নিজস্ব নারী শিশু আদালতে যাবে, সেখানে বিচারের আওতায় আসবে। এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর শরীফা সালোয়ার ডিনা, আমাদের আজকে এই আলোচনায় যা বেরিয়ে এলো সেটি সারসংক্ষেপ উপস্থাপনের জন্য। আজকে এখানে যে ধরনের মতামত চলে এসেছে, নবীনরা বলেছেন, প্রবীণরা বলেছেন এবং উপবিষ্ট দর্শকরা বলেছেন, আমরা রোকেয়ার পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি। রোকেয়া বলেছিলেন, নারী পুরুষ একটি গাড়ির দুটি চাকা, সেই দুটি চাকা যদি সমান না হয়, অসমান হয়, তাহলে কিন্তু গাড়ির গতি ঠিক থাকে না। যে জেন্ডার সমতা ভিত্তিক সচেতনতা ভীষণভাবে বাড়ানো দরকার। নাগরিক সচেতনতা, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই নারী নির্যাতনের ব্যবস্থাটি সমাজ থেকে বিলুপ্ত হবে। বাল্যবিবাহের পাশাপাশি বহুবিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই বহুবিবাহ অনেক ক্ষেত্রে যৌতুকের জন্য হয়, মানসিক সমস্যা থেকে হয়, পুত্র সন্তান জন্মানোর যন্ত্র হিসেবে নারীকে বিবেচনা করবার জন্য আসলে এটি হয়ে থাকে। এবং স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য এখানে অনেক বেশি দেখা যায়। সুশিক্ষার অভাব যেখানে, অশিক্ষা যেখানে, কুসংস্কার যেখানে বেশি, সেখানে ফতোয়াবাজির শিকার নারীরা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। এর পেছনে অর্থনৈতিক কারণটাও অবশ্যই সক্রিয়। নির্যাতনের যে মানসিক ধরনটা এসেছে, শারীরিক ধরনের বদলে মানসিক ধরন এসেছে, সে বিষয়টির কথা বলেছেন। মাদক একটি সন্ত্রাস, যে কারণেই হোক না কেন, চোরাচালানের কারণেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, মাদক ব্যবহারের ফলে তারা যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সেই অবস্থা থেকে তারা ইভটিজিং এবং নারীর প্রতি নির্যাতন করে থাকে। জনপ্রতিনিধিরা যখন তাদের নির্বাচনের জন্য প্রচারাভিযান চালাবেন, তখন দেখা যাচ্ছে যে সেখানে কিছু সন্ত্রাসী যুক্ত হচ্ছে। যে সমস্ত সন্ত্রাসী অপরাধ করে, সমাজে নারী নির্যাতন করে, তারা নির্যাতনের পরপরই কিন্তু ক্ষমতাধর ব্যক্তিদের আশ্রয়ে চলে যায়, যার কারণে আবারও অপরাধ করায় প্ররোচিত হয়। বিশ্বায়নের ফলে যে আকাশ সংস্কৃতির কথা এসেছে, সেইখানে আমি একটি কথা বলবো যে নারীকে আসলে সেখানে পণ্য করে গড়ে তোলা হয়েছে এবং শিক্ষার সঙ্গে আসলে আমাদের নৈতিকতার যোগ কম। অর্থ উপার্জনই মুখ্য, মানুষ হওয়া মুখ্য নয়। ফলে আমরা যেটা বলতে চাই যে নারী নির্যাতন রোধ করুন এবং নারীকে সহায়ক শক্তি ভেবে নারীর পাশে এগিয়ে আসুন। সমাজে আমাদের সকলের অংশগ্রহণে সমাজ বিকশিত হবে। অনেক ধন্যবাদ। এখন আমাদের অঙ্গীকার করার পালা। শপথ বাক্য পাঠ করাবো। আপনারা অনুগ্রহ করে হাত উঁচু করে বজ্র মুষ্টিতে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে শপথ বাক্য পাঠ করবেন। আমরা শপথ করছি যে রাষ্ট্র, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ থেকে, এই মুহূর্ত থেকে জেন্ডার সমতা ভিত্তিক সমাজ কাঠামো গড়ে তুলতে ধর্মীয় কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক মানসিক ও সামাজিক আচরণ পরিহার করে পারিবারিক মূল্যবোধ ও নারী পুরুষের
পারস্পরিক সহযোগিতামূলক নীতি গ্রহণ করে সুশিক্ষা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আলোকে সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করব এবং সমাজ, সংসার নারী বান্ধব রাখব। ধন্যবাদ সবাইকে।